নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই অডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্লাস 11-এর নতুন সিলেবাসের একটি লেখা, সেই লেখাটির বাংলা অর্থটি আমি একটু বর্ণনা করে শোনাবো এই অডিওর মাধ্যমে। লেখাটি হচ্ছে অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা। এই অমরনাথ হচ্ছে সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটার 8ম অধ্যায়। তোমরা সকলে পুরো অংশটা মন দিয়ে শোনো, শুনে বুঝে নাও এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এখন শুরু করছি অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা। আচ্ছাবলের মোগল বাগে একদিন আমরা ফাঁকা জায়গায় খেতে বসেছি। এমন সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাবেন এবং তার কন্যাকেও, অর্থাৎ লেখিকা সিস্টার নিবেদিতাকেও সঙ্গে নিয়ে যাবেন। আমাদের ছোট দলটার সকলেই এই খবরে এতটা আনন্দ পেলেন এবং অভিনন্দন জানাতে লাগলেন যে ওই ভাগ্যবতী শিষ্যার যাওয়ার ব্যাপারে কেউ কোনো আপত্তি তুললেন না। এভাবে তাদের আর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীর সহায়তার এই অভিনব তীর্থ দর্শনের আয়োজন চলতে লাগল। সেই কয়েকটি সপ্তাহে কাশ্মীর তীর্থযাত্রীতে পূর্ণ বলে মনে হচ্ছিল। চূড়ান্ত বন্দোবস্তের জন্য আচ্ছাবল ছেড়ে আমরা ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে এলাম। আর সব জায়গাতেই নতুন নতুন যাত্রীর দল দেখতে পেলাম। সব কিছুই খুব শান্ত, সুশৃঙ্খল এবং ছবির মতো সুন্দর। 2 বা 3 হাজার মানুষ একটি মাঠে ছাউনি ফেলেছে, আবার সূর্যোদয়ের আগেই সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। তাদের রান্না করার ছাই ছাড়া ওখানে তাদের রাত্রিবাসের কোনো চিহ্ন চোখে পড়ছে না। তারা সঙ্গে করে বাজার নিয়ে যাচ্ছিল আর প্রতিটি বিশ্রাম স্থানে তাঁবু খাটানো আর দোকান সাজানোর কাজ অবিশ্বাস্য দ্রুততায় সম্পন্ন করা হচ্ছিল। সংঘবদ্ধভাবে কাজ করাটা তাদের সহজাত বলে মনে হচ্ছিল। ছাউনির এক অংশের মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছে। সেখানে শুকনো ফল, দুধ, চাল, ডাল কেনা যেত। তহসিলদারের তাঁবুটি, যার এক পাশে স্বামীজি আর অন্য পাশে আমার তাঁবু, সাধারণত এমন একটি সুবিধাজনক জায়গায় খাটানো হতো যাতে সন্ধ্যাবেলায় আগুন জ্বালানোর ব্যবস্থা করা যায়। আর এভাবেই ওই স্থান স্বামীজির আশপাশের জায়গাগুলোর কাছে সামাজিক মেলামেশার একটা কেন্দ্র হয়ে উঠল।
যাত্রীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু ছিলেন। তাদের তাঁবুগুলি গেরুয়া রঙের। এদের মধ্যে কয়েকটি আকারে একটি ভালো মাপের ছাতার থেকে বড় নয়। এদের ওপর স্বামীজির প্রভাব ছিল চুম্বকের মতো। তাদের মধ্যে যারা একটু বেশি শিক্ষিত, তারা প্রতিটি বিশ্রাম স্থানে তাকে ঘিরে থাকতেন। যতক্ষণ দিনের আলো থাকত ততক্ষণ তারা তাঁর তাঁবুতে কথাবার্তায় মগ্ন হয়ে থাকতেন। স্বামীজি পরে আমাদের বলেছিলেন যে তাদের সব কথাবার্তাই ছিল শিবের বিষয়ে, আর মাঝে মধ্যে স্বামীজি যখন আশপাশের জগতের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতেন, তারা তাকে গভীরভাবে ভর্ৎসনা করতেন। তারা জোর দিয়ে বলতেন, এমনকি বিদেশিরাও তো মানুষ, তাহলে স্বদেশ বিদেশ নিয়ে এত বিভেদ কেন? তাদের মধ্যে অনেকেই মুসলমান ধর্মের প্রতি স্বামীজির প্রেমের উষ্ণতা ও সহানুভূতির অর্থ বুঝতে পারতেন না। সেই একই অন্য জাগতিক চিন্তা যা তাদের কাছে স্বদেশ এবং বিদেশকে অভিন্ন করে তুলেছিল। সেই ভাবনাই এই সরল হৃদয় মানুষগুলিকে একটি ঐক্যের ধারণা ঠিক করতে বাধার সৃষ্টি করেছিল, যেখানে হিন্দু এবং মুসলমান কেবলমাত্র প্রতিপক্ষ ছিল। তারা যুক্তি দেখালেন যে পাঞ্জাবের ভূমি তাদের রক্তে সিক্ত হয়ে গেছে। তারা তাদের ধর্ম বিশ্বাসের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এখানে অন্তত স্বামীজি যেন ধর্মীয় গোঁড়ামির সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন। এর উত্তরে স্বামীজি, যিনি প্রকৃতপক্ষে তার সময়ের অগ্রবর্তী ভাবিকালের প্রতিনিধি ছিলেন, সেই মুহূর্তের জন্য বাস্তবসম্মত কিছু প্রশ্রয়মূলক আচরণ করলেন। এর মধ্যে দিয়ে ভাতৃস্থানীয় সাধুদের প্রতি তার প্রীতির পরিচয় পাওয়া গেল এবং তিনি তার প্রকৃত নীতিগুলি আরও দৃঢ়তার সঙ্গে গভীরভাবে সেই সাধুদের মনে স্থায়ীভাবে গেঁথে দিলেন। কিন্তু তিনি যখন এই সব তীব্র বাদ প্রতিবাদের কথা বলছিলেন, তখন আমাদের পাশ্চাত্যবাসীর মন এই পরিস্থিতির আপাত বিরোধিতা লক্ষ্য করে মজা না পেয়ে থাকতে পারছিল না। তহসিলদার নিজে এবং এই তীর্থযাত্রার বহু কর্মচারী এবং ভৃত্যেরা সকলেই মুসলমান ছিলেন এবং যাত্রা শেষে মন্দিরে উপস্থিত হওয়ার পরে হিন্দু ভক্তদের সঙ্গে এদের মন্দির গুহায় প্রবেশের ব্যাপারে আপত্তির কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। পরে তহসিলদার আর তার একদল বন্ধু স্বামীজির কাছে শিষ্যত্বের আবেদন নিয়ে এসেছিলেন এবং এই ঘটনা কারুর কাছে বিসদৃশ বা বিস্ময়কর মনে হয়নি। ইসলামাবাদ ছেড়ে কোনো একটা জায়গায় আমরা তীর্থযাত্রী দলকে ধরে ফেললাম, আর তাদের সঙ্গে পাওয়ান বলে একটা জায়গায়
রাত্রিবাসের জন্য তাঁবু ফেললাম। পাওয়ান কয়েকটি পবিত্র প্রস্রবণের জন্য বিখ্যাত। সেই সন্ধ্যায় ওখানকার দিঘির নির্মল কালো জলে আলোর প্রতিফলনের কথা এখনো আমার মনে আছে। আর মনে পড়ছে ছোট ছোট দলে এক মন্দির থেকে অন্য মন্দিরে তীর্থযাত্রী দলের ভ্রমণের কথা। পহেলগামে, যেটি মেষপালকদের গ্রাম, একাদশী পালন করার জন্য যাত্রীদল একদিন বিশ্রাম নিল। এটি দুই পাহাড়ের সন্ধিস্থলে অবস্থিত একটি ছোট সুন্দর উপত্যকা, যার বেশিরভাগ অংশই ছিল পার্বত্য নদীর ক্ষয়িত নুড়ি বিছানো যেন অনেকগুলি ছোট ছোট বালুকাময় দ্বীপ। এর পাশের পার্বত্য ঢালগুলি ঘন পাইন গাছে ছেয়ে আছে, আর সূর্যাস্তের সময় এর শীর্ষে পর্বতের উপর দেখা যেত চাঁদ, যা তখনও পূর্ণতা পায়নি। সুইজারল্যান্ড বা নরওয়ের সবচেয়ে শান্ত এবং মনোরম দৃশ্যগুলির মতোই এই অঞ্চলটি। এখানেই আমরা শেষ মনুষ্য বসতি দেখতে পেলাম। একটা সেতু, কর্ষিত জমিসহ একটি খামার, আর কয়েকটি দেউদার কাঠের কুটির। আর এখানে যখন আমরা শেষ পথটুকু অতিক্রম করার জন্য যাত্রা করলাম, আমাদের দলের বাকি যাত্রীদের একটি ঘাসে ঢাকা অনুচ্চ পাহাড়ের ওপর তাঁবুতে ছেড়ে এলাম। অনির্বচনীয় সৌন্দর্যময় দৃশ্যাবলীর মধ্য দিয়ে আমরা 3000 মানুষ সেই উপত্যকাগুলির মধ্যে দিয়ে উপরে উঠতে লাগলাম, যেগুলি আমাদের যাত্রাপথে একের পর এক প্রকাশিত হয়ে চলছিল। প্রথম দিনে আমরা একটি পাইন বনে তাঁবু ফেললাম। পরের দিন চির তুষার রেখা অতিক্রম করে একটি বরফ জমা নদীর ধারে তাঁবু খাটানো হলো। সেই রাতে ঝোপের জুনিপার কাঠ দিয়ে একটি বড় আগুন জ্বালানো হয়েছিল, আর পরের সন্ধেবেলা আরও অনেক উচ্চতায় ভৃত্যদের জ্বালানি কাঠের অভাবে বহু মাইল পথ ঘুরে বেড়াতে হয়েছিল। অবশেষে নিয়মিত চলার পথ শেষ হয়ে গেল, আর আমাদের গভীর পাকদণ্ডির চড়াই উতরাই কষ্টে সৃষ্টে গবাদি পশুর চলার পথ ধরে অতিক্রম করতে হচ্ছিল, যতক্ষণ না আমরা একটি শিলাময় গিরি সংকটে উপস্থিত হলাম, যেখানে অমরনাথ গুহা অবস্থিত। যখন আমরা উপরে উঠতে লাগলাম, তখন আমাদের সামনে তুষার শৃঙ্গগুলি দেখতে পাচ্ছিলাম। সেগুলো সদ্য পড়া বরফের চাদরে ঢেকে গিয়েছিল, আর গুহার মধ্যে, যেখানকার খাঁজে সূর্যের আলো কখনো পৌঁছায় না, এই মহান তুষার লিঙ্গটি জাজ্বল্যমান ছিল। যে বিস্মিত কৃষকেরা প্রথম এই লিঙ্গ দর্শন করেছিল, তাদের কাছে নিশ্চয়ই এই তুষার লিঙ্গ অপেক্ষমান ঈশ্বরের উপস্থিতি বলেই বোধ হয়েছিল।
আসার পথে স্বামীজি তীর্থযাত্রার সব ধর্মীয় আচার আচরণ পালন করে আসছিলেন। তিনি মালা জপ করতেন, উপবাস করতেন এবং পরপর 5টি নদীর বরফের মতো ঠান্ডা জলে স্নান করেছিলেন। এই নুড়ি বিছানো নদীগুলি আমরা যাত্রার দ্বিতীয় দিনে অতিক্রম করেছিলাম। আর এখন যখন তিনি গুহায় প্রবেশ করলেন, তার মনে হলো ঠিক যেন শিব তার সামনে দর্শন দিলেন। তীর্থযাত্রীদের গুঞ্জন, কোলাহল আর মাথার উপর পায়রাদের ডানা ঝাপটানোর শব্দের মধ্যে তিনি অলক্ষ্যে হাঁটু গেড়ে বসলেন, 2-3 বার সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর তারপরে পাছে ভাবাবেগে আত্মহারা হয়ে পড়েন এই ভয়ে উঠে পড়লেন এবং নিঃশব্দে সেখান থেকে বার হয়ে গেলেন। পরে তিনি বলেছিলেন, ওই সংক্ষিপ্ত মুহূর্তে তিনি শিবের কাছ থেকে অমর বর লাভ করেছিলেন। যতক্ষণ না তিনি নিজে ইচ্ছা করেন ততক্ষণ তার মৃত্যু হবে না। এভাবেই সম্ভবত শৈশব থেকে সেই যে ভবিষ্যতের অস্পষ্ট আভাস তাকে তাড়া করে ফিরত, যে পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু হবে, সেটি সার্থক বা ব্যর্থ হয়েছিল। গুহার বাইরে অসহায় মানুষদের ওপর ব্রাহ্মণ পাণ্ডাদের কোনো জুলুম ছিল না। আড়ম্বরহীনতা এবং প্রকৃতির নিবিড় সান্নিধ্যের জন্য অমরনাথ উল্লেখযোগ্য। কিন্তু রাখি বন্ধনের পুণ্য দিবসে এই তীর্থযাত্রা চূড়ান্ত পরিণতি লাভ করে এবং এই ধর্মীয় আচরণের অঙ্গ হিসেবে আমাদের হাতে লাল এবং হলুদ রঙের সুতো বেঁধে দেওয়া হলো। পরে তাঁবুতে ফিরে যাওয়ার আগে নদীর ধারে অনেকগুলো উঁচু উঁচু শিলাখণ্ডের ওপর আমরা বিশ্রাম নিলাম আর দুপুরের খাবার খেলাম। স্বামীজি জায়গাটির স্থান মাহাত্ম্যে পরিপূর্ণ হয়ে গেলেন। তার মনে হচ্ছিল যে এমন সুন্দর জায়গায় তিনি আর কখনো যাননি। তিনি বহুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর তিনি স্বপ্নাবিষ্ট স্বরে বলতে লাগলেন, কিভাবে এই গুহা প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটা আমি বেশ কল্পনা করতে পারি। কোনো এক গ্রীষ্মের দিনে একদল মেষপালক নিশ্চয়ই তাদের ভেড়ার দল হারিয়ে ফেলেছিল আর তাদের সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে উপস্থিত হয়েছিল। তারপর তারা যখন উপত্যকায় তাদের বাড়িতে ফিরে গিয়েছিল, তারা সকলকে বলেছিল কিভাবে হঠাৎ তারা মহাদেবের সাক্ষাৎ লাভ করেছিল। আমার গুরুদেবের বিষয়ে যেভাবেই হোক এমন একটি গল্প যথার্থই সত্য। তুষার লিঙ্গের পবিত্রতা এবং শুভ্রতা তাকে চমকিত এবং আবিষ্ট করে তুলেছিল। এই গুহা তার কাছে কৈলাসের রহস্য উদ্ঘাটিত করেছিল আর অবশিষ্ট জীবনকালে তিনি এই স্মৃতি লালন করতেন, কিভাবে তিনি এক পর্বত গুহায় প্রবেশ করেছিলেন এবং স্বয়ং
ঈশ্বরের সম্মুখীন হয়েছিলেন। এই কাহিনীর এখানেই সমাপ্তি।